ঔশুনুর নিবেদনে আপনারা আজকে শুনতে চলেছেন জাতকের কাহিনী। জাতক শব্দের অর্থ হল জন্মগ্রহণকারী। এটি বুদ্ধদেবের বিভিন্ন জন্মের কাহিনীর একটি সংকলন। শোনা যায় বুদ্ধদেব নিজেই এই জাতকের গল্পগুলি শুনিয়েছিলেন। জাতকের মোট 547টা গল্প আছে। আজকে আমরা শুনব ধ্রুব সত্য জাতকের গল্প। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। প্রাচীনকালে বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন। তাঁর সময় বোধিসত্ত্ব কোনো এক বণিকের ঘরে জন্মগ্রহণ করেন। বড় হয়ে বোধিসত্ত্ব বাণিজ্য করতে লাগলেন। তার 500 গরুর গাড়ি ছিল। সেই সব গাড়িতে মাল বোঝাই করে তিনি কখনো পূর্ব দেশে, কখনো পশ্চিম দেশে বাণিজ্য করতে যেতেন। সেই সময় বারাণসী নগরে আরও একজন নির্বোধ বণিক বাস করত। নির্বোধ বলতে ওই বোকা আর কি। কোন অবস্থায় কি করতে হয় সে বিষয়ে তার কোনো জ্ঞান ছিল না। একবার বোধিসত্ত্ব তাঁর গাড়িগুলিতে অনেক মূল্যবান মাল বোঝাই করে তা বিক্রি করার জন্য দূর দেশে যাওয়া স্থির করলেন। এমন সময় তিনি শুনতে পেলেন সেই নির্বোধ বণিক 500 গাড়িতে মাল বোঝাই করে সেই দেশেই যাবার জন্য ঠিক করে ফেলেছে। বোধিসত্ত্ব তখন মনে মনে ভাবলেন, 1000 গাড়ি, 2000 বলদ ও এত লোকজন নিয়ে 2 বণিকের একসঙ্গে যাওয়াটা উচিত হবে না। এই এত গাড়ির চাকার ঘর্ষণে রাস্তা ভেঙে চুরে যেতে পারে। এতগুলো মানুষ ও পশুর খাদ্য এবং পানীয়ের সমস্যা হতে পারে। তাই তিনি নির্বোধ বণিককে ডাকিয়ে সব কথা বুঝিয়ে বললেন। তিনি বললেন, এখন ভেবে দেখো, তুমি আগে যাবে না পরে যাবে? সেই বণিক সব ভেবে বললে সে আগেই যাবে, কারণ সে ভাবল আগে গেলে সে রাস্তা ভালো পাবে, পথে বলদদের জন্য ভালো ঘাস পাবে, মানুষদের জন্য গাছে ফলমূল পাবে, তাছাড়া ইচ্ছামতো মাল কেনাবেচা করতে পারবে। সেই বণিককে আগে রওনা হতে বলে বোধিসত্ত্ব ভাবলেন, আমাদের পরে যাওয়াই ভালো। ওদের গাড়িগুলো যাওয়ার ফলে উঁচু নিচু রাস্তাটাও সমান হয়ে যাবে। ওদের বলদগুলো এখন গেলে পাকা ঘাস পাতা খাবে, পরে সেই সব ঘাসে যেসব কচি পাতা বের হবে আমার বলদগুলো সেই সব খাবে। ওরা পথে জলের জন্য যে সমস্ত কুয়ো খুঁড়বে আমরা পরে গেলে সেগুলোও ব্যবহার করতে পারবো। তাছাড়া ওই বণিক মাল কেনা বেচার জন্য যে দাম ঠিক করবে পরে আমি সেই দামেই কেনা বেচা করতে পারবো। আমাকে আর দরাদরি করতে হবে না কষ্ট করে। সেই নির্বোধ বণিক যাত্রা করার দিন কতক পরে যাত্রা করেন বোধিসত্ত্ব। এদিকে সেই নির্বোধ বণিক কয়েকদিনের মধ্যেই লোকালয় ছেড়ে এক দীর্ঘ বিস্তৃত বনের মধ্যে প্রবেশ করল। 60 যোজন বিস্তৃত সেই বনের মধ্যে পানীয় জল না থাকায় তারা প্রচুর পরিমাণে পানীয় জল সঙ্গে নিয়ে বেরিয়েছিল। সেই বনে যক্ষেরা বাস করত। বণিকদের গাড়িগুলো বনে প্রবেশ করলে যক্ষদের রাজা তা দেখে ভাবল, ওই বণিক ও তার সঙ্গের মানুষ ও গরুদের খাবার জন্য এমন একটা উপায় করতে হবে যাতে তারা জলের পাত্রগুলো থেকে সমস্ত পানীয় জল ফেলে দেয়। তাহলে তারা পানীয় জলের অভাবে ক্রমশ দুর্বল হয়ে পড়বে। তখন তাদের অনায়াসে ধরে তাদের মাংস খাওয়া যাবে। এই ভেবে যক্ষরাজ মায়া বলে একটা সুন্দর গাড়ি সৃষ্টি করল। যক্ষরা মায়া জানত এবং সেই মায়া শক্তি বলে যখন খুশি যা খুশি সৃষ্টি করতে পারত, যে কোনো রূপ ধারণ করতে পারত। যক্ষরাজের সেই গাড়িটি 2টি তুষারের মতো সাদা ষাঁড় টানছিল। যক্ষরাজ নিজে গাড়ি চালাচ্ছিল সামনে বসে। তার গলায় ছিল ধপধপে শ্বেতপদ্মের মালা। তার মাথার চুল এবং পরনের কাপড় জলে ভেজা ছিল। তার গাড়ির আগে এবং পেছনে
10-12 জন অনুচর নানান অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছিল। গাড়ির চাকাগুলো ছিল কাদা মাখা। ক্রমে সেই নির্বোধ বণিকের গাড়িগুলো যক্ষরাজের গাড়ির সামনে এসে পড়ল। সবার আগে সামনের গাড়িতে সেই বণিক ছিল। যক্ষরাজ বণিককে মধুর স্বরে জিজ্ঞাসা করল, আপনি কোথা থেকে আসছেন মশাই? বণিক বলল, আগে আমি বারাণসী থেকে আসছি, কিন্তু পথে কি বৃষ্টি হচ্ছিল? আপনার মাথার চুল আর জামা কাপড় দেখছি একেবারে ভিজে গেছে, আর আপনার গলাতেও দেখছি একখানা পদ্ম ফুলের মালা। তাহলে কি সামনে কোনো দিঘি বা সরোবর আছে? যক্ষরাজ বলল, আমি এখন যে পথ দিয়ে আসছি সেই পথে তো সর্বদাই বৃষ্টি হচ্ছে, আর পথের দুধারে কেবল পদ্ম ফুলে ভরা দিঘি আর সরোবর। এরপর যক্ষরাজ বণিককে বলল, আপনাদের মাল বোঝাই গাড়িগুলিতে জল ভরা অনেক জ্বালা দেখছি। এসব ফেলে দিন, ফেলে দিয়ে জ্বালাগুলো ভেঙে দিন, তাহলে গাড়ি তো একটু হালকা হবে। আপনারা এতক্ষণ যে পথে আসছিলেন সেই পথে জলের প্রয়োজন ছিল, কিন্তু এখন তো আর এই জল বয়ে নিয়ে যাবার প্রয়োজন নেই। নির্বোধ বণিক যক্ষরাজের কথায় বিশ্বাস করে মজুত করা সমস্ত জল ফেলে দিয়ে জ্বালাগুলো পর্যন্ত ভেঙে ফেলল। যক্ষরাজ তখন হাসি মুখে তার অনুচরদের নিয়ে ফিরে গেলেন। এদিকে সেই পথে অনেক দূর গিয়ে পর্যন্ত নির্বোধ বণিক পথের দুধারে কোথাও কোনো জলাশয় দেখতে পেল না। ফলে তার সহচরেরা পিপাসার্ত হয়ে পড়ল, অথচ সঙ্গের সমস্ত জল তারা ফেলে দিয়েছে। সূর্য অস্ত যাবার পর বণিক সমস্ত গাড়িগুলো থামাবার আদেশ দিল। অনুচরেরা গাড়িগুলোকে থামিয়ে দিয়ে গরুগুলোকে চাকার সঙ্গে বেঁধে দিল। তারপর তারা সেই গাড়িগুলোর মাঝখানে বিশ্রাম করতে বসল। ক্ষুধা ও পিপাসায় কাতর থাকার জন্য কিছুক্ষণের মধ্যেই সকলে ঘুমিয়ে পড়ল। ক্রমে রাত্রি গভীর হলে যক্ষেরা তাদের পুরী থেকে বেরিয়ে এসে বণিকদের উপর আক্রমণ করল। যক্ষেরা সেই বনে বণিক ও তার সমস্ত গরু ও মানুষগুলোকে বধ করে তাদের মাংস ভক্ষণ করে শুধু হাড়গুলো ফেলে রেখে চলে গেল। কিন্তু তার গাড়ি বোঝাই মালগুলো যেমন ছিল তেমনই রইল। নির্বোধ বণিক যাত্রা করার 1.5 মাস পর বোধিসত্ত্ব তার 500 মাল বোঝাই গাড়ি নিয়ে বারাণসী নগর থেকে যাত্রা করলেন। যথাসময়ে তিনি সেই সমস্ত গাড়ি আর লোকজন নিয়ে সেই বনে এসে পৌঁছলেন। আগের বণিকের মতোই তিনি প্রচুর পরিমাণে জলপূর্ণ জ্বালা সঙ্গে নিয়েছিলেন। সেই মরুপ্রদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বোধিসত্ত্ব ভেরি বাজিয়ে তাঁর অনুচরদের এক জায়গায় একত্রিত করে তাদের বললেন, এখানে কোনো জল পাওয়া যায় না। এখানে অনেক বিষাক্ত গাছপালা আছে, সুতরাং আমার অনুমতি ছাড়া তোমরা এখানকার কোনো জল বা ফল গ্রহণ করবে না। সেই পথে কিছু দূর এগিয়ে গেলে সেই যক্ষরাজ আগের মতোই মানুষের বেশ ধারণ করে ভিজে কাপড় পরে পদ্ম ফুলের মালা গলায় দিয়ে বোধিসত্ত্বর সামনে এসে বলল, এই পথে কিছু দূর গিয়ে দেখবে অনেক জলাশয় আছে, সেখানে সর্বদাই বৃষ্টি হচ্ছে, সুতরাং এইসব জল তো আর বয়ে নিয়ে যাবার প্রয়োজন নেই। তোমাদের এই বড় বড় জ্বালাগুলো থেকে সমস্ত জল ফেলে দিয়ে জ্বালাগুলোকে হালকা করো, গাড়িগুলোকে হালকা করো। বোধিসত্ত্ব লক্ষ্য করলেন এই লোকটা যক্ষ, মানুষ তো নয়, কারণ তার চোখ রক্তবর্ণ, উগ্রমূর্তি, তার কোনো ছায়া পড়ছে না মাটিতে। এই দেখে তিনি বললেন, দূর হও পাপিষ্ঠ, আমরা বণিক, কখনোই আমরা তোমার বুদ্ধিতে নিজেদের সঞ্চয় করা জল নষ্ট করব না। যখন জল পাবার উপায় দেখব তখন নিজেদের বুদ্ধিতে বিবেচনা করে জল ফেলে দিয়ে হাঁড়িগুলো হালকা করে নেব। তোমার পরামর্শের দরকার পড়বে না।
এইভাবে তার কুউদ্দেশ্য ব্যর্থ হওয়ায় যক্ষরাজ তার নিজের পুরীতে ফিরে গেল। বোধিসত্ত্বের এক অল্পবুদ্ধি অনুচর কিছুটা দূর থেকে মানুষবেশী যক্ষরাজকে দেখেছিল। সে তার কথায় বিশ্বাস করে বলল, যে লোকটা এসেছিল তার গায়ে তো জল আর কাপড়ও তো ভিজেছিল, তার গলায় ছিল পদ্ম ফুলের মালা। তার মানে সে যে পথ দিয়ে এসেছিল সেই পথে নিশ্চয়ই পদ্ম ফুলে ভরা সরোবর আছে, সেই পথে নিশ্চয়ই সর্বদা বৃষ্টি হচ্ছে। অতএব আমাদের সঞ্চিত জল ফেলে দিয়ে গাড়িগুলো হালকা করাই ভালো। বোধিসত্ত্ব তখন তার সমস্ত অনুচরদের ডাকিয়ে জড়ো করে তাদের বললেন, যে লোকটা আমার কাছে এসেছিল সে মানুষ নয়, যক্ষ। তার কোনো কথা তোমরা শুনবে না। লোকটা বলে গেল দূরে যে নীল বন দেখা যাচ্ছে সেখানে নাকি অনবরত বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলে অন্তত 1 যোজন দূর থেকে ঠান্ডা বাতাস বয়। কিন্তু তোমরা কি কোনো ঠান্ডা বাতাসের টের পেয়েছো? অনুচরগণ বলল, না। বোধিসত্ত্ব বললেন, যে মেঘে বৃষ্টি হয় তার একটা দিক অন্তত 1 যোজন দূর থেকে দেখা যায়, কিন্তু কিন্তু তোমরা তো কোনো মেঘ দেখতে পাওনি, কোনো রকম বিদ্যুতের চমকও দেখতে পাওনি। 2-1 যোজন দূর থেকে মেঘের গর্জন শুনতে পাওয়া যায়, কিন্তু তোমরা তো কোনো মেঘের গর্জনও শুনতে পাওনি। এখন শোনো, যে লোকটা এসেছিল সেই মায়াবী যক্ষ আসলে এক কুমতলব নিয়ে এসেছিল। সে ভেবেছিল আমরা তার কথা শুনে আমাদের সব জল ফেলে দেব, আমরা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়ব, জলের অভাবে আমরা আহারও করতে পারবো না। এইভাবে যখন আমরা দুর্বল হয়ে পড়ব তখন তারা অনায়াসেই আমাদের বধ করবে এবং আমাদের মাংস খাবে। আমাদের আগে যে বণিক এসেছিল সে যক্ষের কথায় তার সব জল ফেলে দিয়েছিল। পরে তারা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলে যক্ষরা তাদের বধ করে। কিছুদূর গেলেই দেখবে তাদের গাড়িগুলো আর হাড়কঙ্কাল পথের ওপরেই পড়ে আছে। এরপর বোধিসত্ত্ব ও তার অনুচরেরা দ্রুত বেগে গাড়ি চালিয়ে বেশ কিছু দূর গিয়ে পরে দেখতে পেল সত্যি তাদের আগের নির্বোধ বণিকের 500 মাল বোঝাই গাড়ি রাস্তার উপর পড়ে আছে। কোনো গরু বা মানুষ কিন্তু তারা দেখতে পেল না, খালি তাদের হাড় কঙ্কাল শুধু পড়ে আছে। তা দেখে বোধিসত্ত্বের অনুচরদের চৈতন্য হল। সেইখানেই তারা আহার ও রাত্রি যাপন করলেন। এরপর বোধিসত্ত্ব দীর্ঘ পথ অতিক্রম করবার জন্য তার যে সমস্ত গাড়িগুলো প্রায় ভেঙে পড়েছিল সেগুলো ফেলে দিয়ে নির্বোধ বণিকের ভালো গাড়িগুলোকে নিয়ে নিলেন। তারপর তার গাড়িগুলোতে যে সমস্ত কম মূল্যের মাল ছিল সেগুলোকে ফেলে দিয়ে নির্বোধ বণিকের বেশি মূল্যবান মালগুলো নিজের গাড়িতে তুলে নিলেন। তারপর তিনি তার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছলেন। সেখানে তার বাণিজ্য ভালোই হলো। আগের বণিক না যেতে পারায় সেখানে মালের চাহিদা ছিল বেশ। তিনি তার সব মালই 2 গুণ বা 3 গুণ মূল্যে বিক্রি করে অনেক লাভ করলেন। তারপর নিরাপদে তারা দেশে ফিরে গেলেন। নির্বোধ ব্যক্তিরা সত্যকে ফেলে মিথ্যাকেই আশ্রয় করে। বোধিসত্ত্ব প্রকৃত জ্ঞানী ছিলেন বলে সত্য মিথ্যা যাচাই করবার ক্ষমতা তার ছিল। ও শুনোর নিবেদনে আপনারা শুনলেন ধ্রুবসত্য জাতকের গল্প। পাঠে সাম্য, রক্তিম এবং অভিজিৎ। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন এবং আবহ ই ফ্ল্যাট স্টুডিও। প্রচ্ছদ আকাশ।